স্বামী নামক মানুষটা কি এত বড় বেঈমান? আজকে আমার সাথে এই ঘটনা না ঘটতে আমি কখনো বুঝতাম না স্বামী নামক মানুষটা এত বড় বেঈমান, এত বাজেভাবে আমাকে ঠকাইতে পারছে। আজকে আমাদের সংসারে প্রায় 5 বছর হতে লাগলো, কিন্তু 5 বছরের মাথায় আমার স্বামী আমার সাথে এমনটা করলো। আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে কিন্তু সে বাইরের দেশে চলে যায়। আমি তাকে বললাম যে তুমি আমাকে ডিভোর্স কেন দিছো, কিন্তু সে আমার সাথে দেখা করে নাই, আমাকে ডিভোর্সের নোটিশ পাঠাই দিয়ে সে সুন্দর করে বাইরের দেশে চলে গেছে। আমি যে আমার স্বামীকে ডিভোর্স দিব বা ডিভোর্স কেন দিব, আমার স্বামী আমাকে কেন ডিভোর্স দিবে, কিন্তু আমার শ্বশুর বাড়ির দিক থেকে বলেন, আমার বাবার বাড়ির দিক থেকে বলেন, আমাকে কেউ সাপোর্ট করে নাই। আমার বাবার বাড়ির দিক থেকে আমাকে সাপোর্ট করবে না, এটার কিন্তু কারণ আছে। যেহেতু আমি আমার স্বামীর সাথে সম্পর্ক করে বিয়ে করছিলাম, আমাদের কিন্তু বিয়ের আগে 5 বছর সম্পর্ক ছিল, তো বিয়ের পর কিন্তু আমাদের 1 বছরের সংসার হয় নাই, তার মাথায় কিন্তু সে আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। আমাদের বিয়ের পর কিন্তু আমার স্বামী আমাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়, মানে আমার শ্বশুর বাড়িতে। ওইখানে কিন্তু আমার শাশুড়ি ছিল আর আমার বাসুরের বউ ছিল, মানে আমার ভাবি। তো যেহেতু আমি সম্পর্ক করে বিয়ে করছি, তাই আমার শাশুড়ি আর ভাবি দুজনে মিলে আমাকে অনেক কাজকাম করাইতো। যেহেতু আমাকে এত বেশি কেন কাজকাম করাইতো জানেন? যেহেতু আমি প্রেম করে বিয়ে করছি, আমার বাবার বাড়ির দিক থেকে আমার কোনো সাপোর্ট নাই, আমার বাবার বাড়ির দিক থেকে আমার জন্য কোনো কিছু পাঠাচ্ছে না, তার জন্য কিন্তু আমাকে দিয়ে এত কাজকাম করাইতো। কিন্তু আমার স্বামী কোনো কিছুই বলতো না। আমি যদি আমার স্বামীকে বলতাম, আমার স্বামী বলতেছে আমার মা আর ভাবি যেটা বলতেছে তুমি ওইটা করো। তা আমার স্বামী কিন্তু আমাকে শ্বশুর বাড়িতে রেখে সে কিন্তু কাজে চলে যাইতো, সপ্তাহে একদিন আসতো। সে কিন্তু সবকিছু দেখতো না। আমি যদি বলতাম, সে বলতো তো আমরা কিন্তু প্রেম করে বিয়ে করছি, কিন্তু মা ভাবি যেটা বলবে তোমার থেকে ওইটাই করতে হবে। তারপর আমি আমার স্বামীকে বললাম যে দেখো, তুমি যেখানে চাকরি করো ওইখানে একটা রুম নাও, আমরা দুজনে ওইখানে সংসার করব। কিন্তু আমার স্বামী কোনো কিছুতে রাজি হচ্ছে না। আমার স্বামী বলতেছে আমার মা আর ভাবি যেটা বলে ওইটাই। সব দিক থেকে খারাপ বিষয় কি জানেন? আমাকে যখন শ্বশুর বাড়িতে আনা হয় তখনই কিন্তু এখানে একটা কাজের লোক ছিল, ওই কাজের লোককে পর্যন্ত বিদায় করে দিছে, মানে আমার শাশুড়ি, যাতে আমাকে দিয়ে সবকিছু কাজ করাইতে পারে। কেমন মানুষ দেখেন। কিন্তু আমার স্বামী সবকিছু দেখেও না দেখে বান হয়ে থাকতো, সবকিছু বুঝে না বুঝের মতো করে থাকতো। তো যেখানে আমি আমার স্বামীকে বুঝাইছিলাম বাট সে বুঝতেছে না, সেখানে আমার কোনো কিছু করার নাই। তো এইভাবে আমাদের সংসার চলতে লাগলো। তারপর আমি প্রেগনেন্ট হলাম। তো প্রেগনেন্টের প্রায় 6 মাস চলতেছে। তারপর আমার স্বামী আমাকে বলতেছে যে তুমি তো এখন একটু বাড়ি কাজকাম করতে পারবে না, তার জন্য তুমি তোমার বাবার বাড়িতে যেয়ে কয়েকদিন থেকে আসো। তারপর আমি আমার স্বামীর কথা শুনে বাবার বাড়িতে চলে গেলাম। তো আমি আমার বাবার বাড়িতে চলে যাওয়ার পর 2-1 দিন পরে সে কিন্তু আমাকে ডিভোর্সের নোটিশ পাঠায়। নোটিশ এটা দেখে তো আমি অবাক হয়ে গেছি। তারপর আমি এটা নিয়ে আমার শ্বশুর বাড়িতে গেলাম। শ্বশুর বাড়িতে যেয়ে দেখে আমার স্বামী নাই। আমার স্বামী আমাকে ডিভোর্স পেপারটা দিয়ে সে ইউরোপে চলে গেছে। তারপর তার সাথে আমি অনেকবার যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু সে আমার কল কোনো কিছুতে রিসিভ করতো না। তারপর আমি আর কি করব, আমি কিন্তু পড়ালেখা জানি, কিন্তু আমি কোনো চাকরি বাকরি করি নাই। আমার স্বামী নিষেধ করছিল, তাই আমি কোনো চাকরি করি নাই। তারপর আল্লাহ আল্লাহ করতে করতে আমাদের জীবন যাপন চলতেছে। আমি অনেক কষ্ট পাইছি। যে মানুষকে আমি বিশ্বাস করলাম সে মানুষ কিন্তু আমাকে এভাবে ঠকাইছে। তারপরে কয়েক মাস যাওয়ার পর কিন্তু আমার একটা কন্যা সন্তান হয়। তো কন্যা সন্তানটা দেখার পর কিন্তু আমার মা বাবা আমাকে মেনে নিয়েছে। তারপর আমি চিন্তা ভাবনা করলাম এভাবে তো দিন যাবে না, আমার কন্যা সন্তানকে আমাকে একাই মানুষ করতে হবে। তার জন্য আমি একটা চাকরি জোগাড় করলাম। আমি কিন্তু চাকরিতে চলে গেলে আমার মায়ে আমার সন্তানকে দেখতো। তারপর কয়েক মাস পরে একটা অচেনা নাম্বার থেকে আমার মোবাইলে কল আসে। দেখি ওইটা আমার স্বামী। আমার স্বামী বলতেছে যা হয়ে গেছে হয়ে গেছে, আমি তোমাকে আবার মেনে নিব। তো আমি তার কথা শুনে একটু হাসতাম। আমি বললাম প্রথমবার ভুল করছি, আমি দ্বিতীয়বার ভুল করব না।